আচ্ছা, আজ কি উত্তম কুমারের জন্মদিন, নাকি আজ মৃত্যুদিন, নাকি তার কোনো ছবির 50 বছর পূর্ণ হলো? কোনোটাই তো নয়। তাহলে তাহলে আজ হঠাৎ উত্তম কুমারকে নিয়ে আলোচনা কেন আবার? আপনারা তো জানেনই, আমি বলেছি আমি উত্তম কুমারের ফাইন ক্যাটারিং করি। কাজে আজ সিনেলোচনার 13 নম্বর এপিসোডে, আনলাকি 13, সরি, 13 নম্বর এপিসোডে আমরা কথা বলবো 5 মোস্ট আনকনভেনশনাল পারফরমেন্সেস অফ উত্তম কুমার। নমস্কার বন্ধুগণ, আমি অর্ক টিডিওসির অর্ক। আজকে আমরা চলে এসেছি সিনেলোচনার 13 নম্বর এপিসোড নিয়ে, এবং সিনেলোচনার 13 নম্বর এপিসোডে আমরা কথা বলবো উত্তম কুমারের 5টি আনকনভেনশনাল পারফরমেন্সেস নিয়ে। এবার দেখুন, আনকনভেনশনাল শব্দটা ইউজ করার কারণ হচ্ছে, যখন আমরা একটা স্টারকে নিয়ে কথা বলি সব সময় এটা হয় যে কিছু পার্টিকুলার ধরনের চরিত্র থাকে যেখানে যে ফাঁদে ওরা আটকা পড়ে যান। স্বাভাবিকভাবেই যেটা অমিতাভ বচ্চনের ক্ষেত্রে হয়েছে, যে অ্যাংরি ইয়াং ম্যান বলে একটা চরিত্র, একটা ধাঁচ, সেই ধাঁচে উনি আটকা পড়ে গেলেন। তার মানে কি অমিতাভ বচ্চন অন্য ধরনের চরিত্র করতে পারতেন না? তা কিন্তু নয়। বা ধরুন শাহরুখ খান, তিনি একটা রোম্যান্টিক ইমেজে আটকা পড়ে গেলেন, তার মানে কি তিনি অন্য ধরনের চরিত্র করতে পারতেন না? তাও নয়। এরকমই আমি আরেকটু পিছিয়ে যাচ্ছি সময়, এবং আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরার বাংলা ছবির সুপারস্টার, এবং একমাত্র সুপারস্টার বাংলা ছবির আমার মতে উত্তম কুমার, তাকে নিয়ে আমি কথা বলতে চাইছি এই এপিসোডটাতে। এবার উত্তম কুমারও সেই লেভেলেরই একজন সুপারস্টার ছিলেন, সেই লেভেলেরই একজন নায়ক ছিলেন, যিনি একটা সার্টেন জোনের মধ্যে আটকা পড়ে গেছিলেন। অনেক ছবিতেই আপনি যদি দেখেন, আপনি দেখবেন নায়কে একটা ডায়লগ আছে। আমি আগের এপিসোডটাই নায়ক নিয়ে করেছিলাম, এবং সেখান থেকেই অ্যাকচুয়ালি এই এপিসোডটার ভাবনা মানে উৎপাদিত হয়েছে। দেখবেন নায়কে একটা ডায়লগ আছে যে শর্মিলা ঠাকুর একজন তার সহযাত্রিনীকে বলছেন যে, আপনি জয় পরাজয় দেখেছেন? জয় পরাজয় এমন একটা ছবি যেটা উত্তম কুমারের যে কোনো র্যান্ডম ছবির আপনি একটা আউটলেট বা কাট আউট ধরে নিতে পারবেন, যে সে সবেতে ভালো। সে পড়াশোনায় ভালো, খেলাধুলোয় ভালো, ভালো প্রেমিক, মানে সব কিছুই সে গুছিয়ে করছে আর কি। জীবনের হেন কোনো জিনিস নেই যে সে যাতে সে খারাপ বা সে মানে ফেল করছে কোনো কিছুতে, এরকম কিছু নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উত্তম কুমারকে ক্যাটাগরাইজ করে ফেলাটা খুব সহজ। মানে বাংলার যারা আতিল বুদ্ধিজীবী তারা মানে সেটা করেছিল যে উত্তম কুমার একজন স্টার, তিনি অভিনয় করতে জানেন না। তার কারণটা কি? তার কারণ ওনাকে সেই সুযোগটা দেওয়া হয়নি অ্যাজ অ্যান অ্যাক্টর, তাকে সেই মানে এক্সপোজারটা দেওয়া হয়নি কখনোই। তো সেই মানে এবার ভদ্রলোক মারা গেলেন কত বছর বয়সে? খুব অল্প বয়সে মারা গেলেন, 1980 সালে উনি মারা গেলেন, তখন সম্ভবত 53-54 বছর বয়স ছিল। তো এই 54 বছরের কেরিয়ারে আপনি যদি দেখেন, তাহলে অজস্র স্টার আছে বা অজস্র বড় বড় অ্যাক্টর আছে যারা নিজেদেরকে ভালো করে এক্সপ্লোর করতে শুরু করেননি। কিন্তু উত্তম কুমার কিন্তু সেই জায়গায় আটকা পড়ে যাননি বা ফাঁদে আটকা পড়ে যাননি। উনি কিন্তু বারংবার এক্সপেরিমেন্ট করেছেন নিজেকে নিয়ে, এবং মানে নানাভাবে করেছেন। সেইটাকেই আমি এক্সপ্লোর করতে করতে আমরা যাব আর কি। তো যেটা বলছিলাম আর কি, 5 মোস্ট আনকনভেনশনাল উত্তম কুমার পারফরমেন্সেস, এবং সেখানে প্রথম যে ছবিটার কথা মাথায় আসে, মানে আপনি যদি উত্তম কুমারের সপ্তপতি দেখেন, আপনি দেখবেন যে সত্যজিৎ রায় যে নায়কে যে কথাটা বলেছিলেন উত্তম কুমারকে নিয়ে, জয় পরাজয়ের যে আইডিয়াটা নিয়ে বলেছিলেন, সেটা কিন্তু একদম হুবহু মিলে যাচ্ছে। সেইটাই কিন্তু উত্তম কুমারকে পরপর কাজ করতে করতে যাওয়া হয়েছে। কিন্তু এই ছবিটায় উত্তম কুমার একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা চরিত্র। ছবিটার নাম হচ্ছে অভয়ের বিয়ে, এবং এই ছবিটাতে উত্তম কুমার একটি অত্যন্ত ক্যাবলা, যিনি প্রেম করতে জানেন না, যার প্রেম সম্পর্কে আইডিয়াটা প্রায় শূন্য, অত্যন্ত ক্যালকুলেটিভ একজন মানুষের চরিত্রে উনি অভিনয় করছেন। অনেক পরে একটা ছবি দেখেছিলাম, অমল পালেকারের পেহেলি। সেই ছবিটা অ্যাকচুয়ালি আমাকে মানে দেখে আমার এই ছবিটার কথা মনে পড়ে যায় যতবার আমি দেখি আর কি।
উত্তম কুমারের এই যে চরিত্রটা এই ছবিটাতে এই থ্রু আউটই একটা ক্যাবলা চরিত্র, এবং কাদার মধ্যে সে ধুতি পরে আসছে, কাদার মধ্যে সে পড়ে যাচ্ছে হোঁচট খেয়ে, একটা গোঁপ নিয়ে আছে, একজন মহিলার সাথে ট্যাক্সিতে বসে সে সামনের সিটে গিয়ে বসছে বা কথা বলছে না। এবং আপনি যদি পারফরমেন্সটা দেখেন আপনি বুঝতে পারবেন যে অত্যন্ত নোয়ান্সড, কিন্তু মানে এটাকে কোথাও কিন্তু একটা ক্যারিকেচারিস জোনে নিয়ে চলে যাওয়া যেত এই চরিত্রটাকে আরামসে। মানে উত্তম কুমারের যে কমিক টাইমিং ছিল সেটা চাইলেই উত্তম কুমার জিনিসটাকে ক্যারিকেচারিস করে তুলতে পারতেন, কিন্তু অদ্ভুত একটা ব্যালেন্স মেনটেন করেছিলেন এবং চরিত্রটার প্রতি যে সৎ থাকা সেটা কিন্তু উনি থেকেছেন। চরিত্রটাকে কিন্তু উনি ক্যারিকেচার বানিয়ে দেননি, উনি দেখিয়েছেন যে এরকম একটা চরিত্র নায়ক হতে পারে। এবং অদ্ভুতভাবে মানে বিকাশ রায় ক্যারেক্টারটাকে নিয়ে হাসাহাসি করছে, এবং বিকাশ রায় একটা অত্যন্ত ভালো অভিনয় করেছিলেন সেই ছবিটাতে, এবং চাইলেই যে কোনো মুহূর্তে মানে ছাপিয়ে যেতে পারতেন সবাইকে। কিন্তু উত্তম কুমারের যে নুয়ান্সটা না, যে প্রেজেন্সটা, এবং সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সাথে তার যে কেমিস্ট্রিটা, মানে উনি ক্যাবলা হয়ে আছেন অথচ একটা কেমিস্ট্রি কাজ করছে প্যারালেলি, সেইটা অদ্ভুত। এবং উত্তম কুমার অনবদ্য অভিনয় করেছিলেন অভয়ের বিয়ে ছবিটাতে। তো অভয়ের বিয়ে আমার কাছে আমার মনে হয় যে উত্তম কুমারের 5টি আনকনভেনশনাল যে চরিত্র তার মধ্যে মানে একদম টপ মোস্ট আনকনভেনশনাল চরিত্রের কাছে থাকবেন, এবং 5 নম্বরে তাই জন্য অভয়ের বিয়ে। এবার 4 নম্বরে যে ছবিটার কথা বলবো, অ্যাকচুয়ালি অনেক ছবি আছে এরকম পর 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 ঘুরতে 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 আসে। তার মধ্যে একটা ছবি, একটা অদ্ভুত চরিত্র উত্তম কুমার করেছিলেন, এবং উত্তম কুমারের ভিলেন কথা বললেই নানা রকম ছবির কথা মাথায় চলে আসে, যেমন বাঘবন্দি খেলা মাথায় চলে আসতে পারে। এবং অদ্ভুত ব্যাপার, আপনি দেখুন উত্তম কুমার কিন্তু উনি কিন্তু সারা জীবন একটা হিরো হিসেবে অভিনয় করে যাচ্ছেন একটা সার্টেন জোনে, তা কিন্তু নয়। উনি কিন্তু নিজেকে ভেঙে অজস্র ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন, অজস্র ছবিতে উনি একটা সাইড ক্যারেক্টারের চরিত্রে অভিনয় করছেন। এই ছবিটা তারই একটা বড় উদাহরণ, এবং এই ছবিটা হচ্ছে উত্তম কুমার অ্যাজ আ ভিলেন, এবং এটা কিন্তু উত্তম কুমারের শুরুর দিকের ছবি, এটা কিন্তু উত্তম কুমারের মাঝামাঝি সময়ের ছবি নয়। এই ছবিটার নাম হচ্ছে কুহক। এবং আমি যেটা বলছিলাম যে উত্তম কুমারের ভিলেন বললেই যে ছবিগুলোর কথা মাথায় চলে আসে, বাঘবন্দি খেলা বা স্ত্রী, কলঙ্কিনী কঙ্কাবতী বা অপরিচিত বা দর্পচূর্ণ, হ্যাঁ এই ছবিগুলোর কথাই মাথায় আসে। আরও বেশ কিছু ছবি হয়তো আছে আমার এক্ষুনি মাথায় আসছে না। এই সমস্ত ছবিগুলোর কথাই মাথায় আসে উত্তম কুমারের ভিলেন হিসেবে। তো সেই সমস্ত ভিলেনের যে চরিত্রগুলো সেই সমস্তগুলোকে ছাপিয়ে গিয়ে কোথাও আমার কাছে 1 নম্বরে থাকে হচ্ছে কুহক। তো কুহক একটা অদ্ভুত মানে এমন একটা অদ্ভুত ছবি। ইভেন আগের যে গল্পটা, আগের যে এপিসোডটা নায়ক আমি বলছিলাম, একটা জায়গাতে উত্তম কুমার কিন্তু অ্যান্টাগনিস্ট হয়ে উঠছে, যখন দেহটা পুড়ছে তখন কিন্তু চরিত্রটা অ্যান্টাগনিস্ট হয়ে উঠছে। এইখানে চরিত্রটা প্রথম থেকে শেষ অবধি অ্যান্টাগনিস্ট, তার আর কোনো রকম সত্তা আর কিছু নেই, সে পুরোপুরি একটা অ্যান্টাগনিস্ট এবং রুথলেস একটা চরিত্র। তো কুহকের যে মেন আইডিয়াটা আপনি যদি দেখেন, কুহকের মেন আইডিয়াটা হচ্ছে নাইট অফ দ্য হান্টার বলে একটা সিনেমা আছে, যেটা একটা উপন্যাসও বটে। তো সেইটা থেকে অ্যাকচুয়ালি অনেকটাই ইন্সপায়ার্ড। তো নাইট অফ দ্য হান্টারে বেসিক্যালি মেন চরিত্রটা একজন সিরিয়াল কিলার ছিল, এখানে সে একজন চোর। এবার শুধু চোর নয়, সে অত্যন্ত রকমের রুথলেস একটা চোর, এবং সে একটা টাকার খোঁজে একটা জায়গা আছে। আমি গল্পের ডিটেলে যাচ্ছি না, আমি পারফরমেন্স নিয়ে কথা বলছি, তো তাই গল্পের ডিটেলে যাচ্ছি না, যেমন অভয়ের বিয়ের গল্পের ডিটেলে আমি যাইনি। তো এখানে কি হচ্ছে না, উত্তম কুমারের যে অভিনয়ের একটা একটা ক্রমবোধ মানে একটা কি আছে, একটা একটা বিবর্তন আছে অভিনয়ের মধ্যে। শুরু হচ্ছে একটা জেলের মধ্যে ছবিটা, এবং সেখানে দুজনের মধ্যে কথা হচ্ছে, কথা হতে হতে ক্যারেক্টারটার যে রুথলেসনেস সেটা বেরিয়ে আসছে। তারপর ধীরে ধীরে সে যখন জেল থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পরে সে যখন একটা গ্রামে গিয়ে উঠছে, তখন কিন্তু সে সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্র। তাকে কিন্তু সবাই ভালোবাসছে, বিকজ তাকে দেখতে খুব সুন্দর, সেই জন্য তাকে সবাই ভালোবাসছে, তাকে সবাই বসতে দিচ্ছে, করছে বা পছন্দ করছে। সেইখান থেকে উত্তম কুমার সেখানে কিন্তু কমপ্লিটলি আলাদা হয়ে যাচ্ছে। তারপর যখন সে আবার ব্যাক অফ দ্য মাইন্ডে তার লোভটা ফিরে আসছে,
তখন কোথাও গিয়ে সে আবার হয়ে যাচ্ছে সেই আগের চরিত্রটা। তো কুহকের যে চরিত্রের বিবর্তনটা এবং শেষে গিয়ে যেখানে একটা অদ্ভুত হাসি হাসতে হাসতে মানে উত্তম কুমার একটা নদীর ধারে দাঁড়িয়ে থাকে, সেই যে দৃশ্যটা, কুহকের প্রিন্ট খুব খারাপ ছিল, মানে এখন বোধহয় ইউটিউবে অ্যাভেলেবেল নেই, যখন ইউটিউবে ছিল তখন খুব খারাপ প্রিন্ট ছিল। তো ওই জায়গাটা কোথায়, ছবিটা খুব অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যায়। কিন্তু ওইখানে যে জায়গাটা আছে, উত্তম কুমার হাসছে, অত্যন্ত একটা ক্রূর হাসি, সেই যে দৃশ্যটা আপনাকে গায়ে কাঁটা দিতে বাধ্য করবে। এবং তখন কিন্তু উত্তম কুমার ইজ ডুইং মেন রোলস অন আ কন্টিনিউয়াস বেসিস। সেখান থেকে লোকটা এমন একটা চরিত্র করছে যাকে ভালোবাসা যায় না কোনো অ্যাঙ্গেল থেকেই, অথচ তাকে দেখতে ভীষণ সুন্দর, সে ভীষণ অ্যাট্রাকটিভ একটা ক্যারেক্টার, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে তাকে ভালোবাসা যাচ্ছে না। অদ্ভুত একটা চরিত্র এবং উত্তম কুমারের অনবদ্য অভিনয় এই ছবিটাতেও। তো কুহক আর একটা ছবি যেটা মানে নিয়ে কথা না বললেই নয়। এইবার চলে আসছে এমন এক ধরনের চরিত্র যাকে নিয়ে আমি আগেও কথা বলেছি পার্থপ্রতিম চৌধুরীর এপিসোডটাতে, আপনি বুঝতে পারছেন কোন ছবির কথা বলছি। এটা হচ্ছে 3 নম্বর ছবি, এবং এমন একটা চরিত্র যে চরিত্রটা একজন অত্যন্ত সাধারণ একজন মানুষ, যার মধ্যে কোনো চাকচিক্য নেই বললেই চলে। মানে সে পুরোপুরি একটা সাধারণ চরিত্র, মানে তার মধ্যে কোনো রকম কোনো যেটাকে বলে একজন হিরোর ক্ষেত্রে যে লার্জার দ্যান লাইফ অ্যাটিটিউড থাকা উচিত, সেরকম কিছু নেই। সেই চরিত্রটার নাম হচ্ছে গণাদা, এবং সেই চরিত্রটার ছবিটির নাম হচ্ছে যদুবংশ, পার্থপ্রতিম চৌধুরীর যদুবংশ। এবং এই ছবিটিও মানে একটা দুর্দান্ত মানে ছবি, সেটা তো আলাদা কথা, কিন্তু ছবিটিতে উত্তম কুমারের চরিত্রটা, যেভাবে উত্তম কুমার নিজেকে ভেঙেছে চরিত্রটাতে অ্যাজ অ্যান অ্যাক্টর, বোঝা যায় যে লোকটা কত বড় মাপের অভিনেতা। মানে এখানে একটা মানে প্রথম দৃশ্যটাই উত্তম কুমার একজন একটা টাইপিংয়ের অফিসে টাইপ করছেন এবং বসে আছেন। তিনি অত্যন্ত সাধারণ দৃষ্টিতে, একটা অদ্ভুত করুণ দৃষ্টি, তার ওভারঅল মানে একটা চেহারাগত জায়গাতে একটা অদ্ভুত করুণ দৃষ্টি তার তৈরি হয়ে গেছে, এবং সে তাকাচ্ছে, এবং তাকানোর সাথে সাথে সে রিয়েলাইজ করছে যে তার সামনের যে লোকগুলো আছে তাদেরকে সে যেভাবে ট্রেন করেছিল তারা আর সেরকম এখন নেই। সেই একটা দৃশ্যের মধ্যে দিয়ে পুরো বিষয়টা ডেলিভার হয়ে যাচ্ছে। এটা জিন্দেরবন্দিতেও আমি দেখেছিলাম উত্তম কুমারকে করতে, যখন জিন্দেরবন্দির একদম শেষ দৃশ্যে শঙ্কর সিংয়ের সঙ্গে মানে উত্তম কুমারের চরিত্রটা দেখা হচ্ছে, তখন এক মুহূর্তের জন্য চরিত্রটা এক্সপ্রেশনটা পাল্টে ফেলে, এবং তার চোখে মুখে একটা অদ্ভুত এক্সপ্রেশন তৈরি হয় যে সে শঙ্কর সিংকে মেরে ফেলবে, এবং তার পর মুহূর্তেই আবার এক্সপ্রেশনটা সুইচ করে যায়। তো এই সাটেলিটি, এই নুয়ান্স অফ এক্সপ্রেশন ফ্রম ওয়ান সিন টু দি আদার, এটা একদম মানে ফ্ললেস এই ছবিটার মধ্যে, যদুবংশতে। এবং যদুবংশের শেষ দৃশ্য, যেখানে মেলোড্রামা কুড হ্যাভ বিন দ্য ওয়ে অফ এক্সপ্রেশন, সেখানে উত্তম কুমার একদম হলিউড জোনে চলে যাচ্ছে, একদম নুয়ান্সড, মানে কোনো উচ্চকিত জায়গায় নেই, পুরোপুরি হলিউড জোনে উনি চলে যাচ্ছেন। ডায়লগ প্রায় দিচ্ছেন না বললেই চলে, পুরোটা চোখের এক্সপ্রেশন দিয়ে। এবং যখন ভেঙে পড়ছে চরিত্রটা, চশমার কাঁচটা ভেঙে গেছে, ভেঙে পড়ছে, সেখানেও একটা অদ্ভুত একটা বিবর্তন, জাস্ট ভাবা যায় না। এবং দুর্দান্ত একটা ছবি, এবং সেখানে দুর্দান্ত অভিনয়। এবং সেখানেই বলছি যে এক একটা জায়গা আছে না, একটা জায়গা আছে যেখানে ইনি বসে জাস্ট কথা বলছেন 3 জন মহিলার সাথে, সেখানেও কোথাও গিয়ে তার প্রেজেন্সটা কিন্তু সুপারসিড করছে না বাকি 3 জনকে। তিনি একজন সাধারণ মানুষ, তিনি একজন মানে একজন নর্মাল হিউম্যান বিইং, সেইটাই উনি এই ছবিটার মধ্যে দেখাতে চাইছেন এবং এই চরিত্রটার মধ্যে দিয়ে দেখাতে চাইছেন। সেটা কিন্তু খুব ওয়েল এস্টাবলিশ। মানে যখন গণাদার চরিত্রে উত্তম কুমারকে নেওয়া হলো, তখন সবার খুব আপত্তি ছিল যে এই চরিত্রটা তো অত্যন্ত নর্মাল একটা ক্যারেক্টার, এখানে উত্তম কুমার কী করে পারফর্ম করবে। বাট উত্তম কুমার
দেখিয়ে দিয়েছিলেন যে উনি কি করতে পারেন এই চরিত্রটাতে। এবং একজন নায়ক হয়ে একজন অত বড় লেভেলের লার্জার দ্যান লাইফ একজন অ্যাক্টর হওয়ার পরে এমন একটা চরিত্র যেটার গোটা ছবির মধ্যে খুব অল্প স্ক্রিন টাইম প্রথমত, দ্বিতীয়ত গোটা ছবির মধ্যে তার কন্ট্রিবিউশন বলতে সেরকম কিছু নেই বললেই চলে, যেখানে অন্যান্যরা অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারছে সেখানে অনেক সাটেলভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে। এটা একজন এত বড় লার্জার দ্যান লাইফ অভিনেতার পক্ষে সম্ভব কি সম্ভব না এটা নিয়ে অনেকের মনেই সন্দেহ ছিল। সেটা কিন্তু উনি করে দেখিয়েছেন যদুবংশ, এবং সেই জন্য আমার মতে যদুবংশ হচ্ছে আরেকটা আনকনভেনশনাল উত্তম কুমারের অভিনয়, উত্তম কুমারের চরিত্র, এবং দুর্দান্ত পারফরমেন্স। তো আমরা দেখছি যে মানে বুঝতে পারছি যে লোকটার ব্যাপ্তিটা কীরকম, মানে কমপ্লিটলি একটা কমিক অথচ নুয়ান্সড কমিক ক্যাবলা চরিত্র, সেখান থেকে একজন খল চরিত্র যাকে দেখে আপনার কোনো রকম দয়া হবে না, সেখান থেকে একজন সাধারণ সাদামাটা একটা অদ্ভুত একটা চরিত্র, একটা যাকে দেখে আপনার দয়া হবে এক এক টাইমস, সেইখান থেকে আমরা এবার এমন একটা চরিত্রে চলে আসব যে চরিত্রটা কখনো কখনো অত্যন্ত নায়কোচিত হয়ে ওঠে, আবার কখনো কখনো খুবই আন্ডার দ্য লেয়ার পারফর্ম করতে 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 যায়। সেই চরিত্রটার নাম হচ্ছে তিনকড়ি হালদার এবং ছবিটার নাম হচ্ছে থানা থেকে আসছি। এই তিনকড়ি হালদার যে চরিত্রটা উত্তম কুমার করছেন, এই চরিত্রটাও মানে আমি বলবো যে অত্যন্ত মানে উত্তম কুমারের যে অন্যান্য যে চরিত্রগুলো ছিল, এখানে আরেকটা ছবির কথাও বলা যেতে পারে, সেটা হচ্ছে এখানে পিঞ্জর। মানে কাইন্ড অফ সিমিলার লেয়ারে দুটো চরিত্র, যদি দুটি চরিত্রের মধ্যে অনেক তফাৎ ফ্রম আ লেয়ারিং পার্সপেক্টিভ বা যাই বলুন, মানে তিনকড়ি হালদার পুরোপুরি একটা একটা বিবেকের চরিত্র বলা যেতে পারে, হ্যাঁ, যেটা ছবির শেষে গিয়ে চরিত্রটা বলেও দিচ্ছে মুখে মুখে উচ্চারণ করে। কিন্তু তিনকড়ি হালদার একটা বিবেকের চরিত্র, সেখানে তাকে কোথাও গিয়ে ওভার দ্য টপ হতেও মানে হতে হবে আর কি, কিন্তু উত্তম কুমার পুরোপুরি বিষয়টাকে উল্টে দিচ্ছেন। উনি একটা নুয়ান্সড ব্যাপার নিয়ে আসছেন সেই অভিনয়ের মধ্যেও। এবার মজার ব্যাপারটা হচ্ছে আমি এত নুয়ান্সড বলছি পুরো এটা জুড়ে, আপনার মনে হতে পারে যে লোকটা খালি একই ধরনের অভিনয় করতে পারতো, তা কিন্তু নয়। আপনি যদি কলঙ্কিনী কঙ্কাবতী বা স্ত্রী দেখেন, সেখানে কিন্তু অনেক বেশি ওভার দ্য টপ অভিনয় ওনার। এইখানে যেটা উনি করছেন, উনি খুব মানে জ্ঞানত, মানে নিজের যথেষ্ট বুদ্ধি কাজে লাগিয়েই উনি চরিত্রটাকে ওইভাবে প্রেজেন্ট করছেন। এবং আপনি যদি দেখেন কমল মিত্রর চরিত্র বা অন্যান্য চরিত্র, ছায়াদেবীর চরিত্র, সবাই একটা সার্টেন লেভেলে কথা বলছে। উত্তম কুমার কিন্তু কাউকে ছাপিয়ে গিয়ে মানে অভিনয় করছেন না এখানে, মানে ছাপিয়ে যেতে চাইছেন না, অথচ কোথাও মানে নিজের প্রেজেন্সটা দিয়ে সবাইকে বেরিয়ে যেতে চাইছেন, বেরিয়ে যাচ্ছেন আর কি, মানে জাস্ট প্রেজেন্স দিয়ে। এই সেম জিনিসটা উনি এখানে পিঞ্জরেও করেছেন। এখানে পিঞ্জরেও ওনার চরিত্রটা একজন লেখকের চরিত্র, একজন অত্যন্ত সাদামাটা চরিত্র, কিন্তু একটা দৃশ্য আছে সেখানে উনি সিগারেটটা ধরিয়ে জাস্ট বসে আছেন এবং সামনের লোকটা ভয় পেয়ে যাচ্ছে জাস্ট চোখের জন্য, জাস্ট চোখের এক্সপ্রেশনের জন্য। এই যে সাটেল নুয়ান্স, এটা থানা থেকে আসছি তো একটা জায়গাতে আছে, এই যে একটা অদ্ভুত নুয়ান্স উনি চরিত্রের মধ্যে নিয়ে আসতে পারতেন। এবং এই চরিত্র তিনকড়ি হালদার এবং এখানে পিঞ্জরের চরিত্রটা আপাতভাবে একজন সেভিয়ারের চরিত্র হলেও, বা একজন বিবেকের চরিত্র, কিছু কিছু জায়গায় বিবেক, কিছু কিছু জায়গায় সেভিয়ার, এরকম চরিত্র হওয়া সত্ত্বেও কোথাও গিয়ে কিন্তু দুটো চরিত্র, দুটো আলাদা মানুষ, সেটা বোঝা যায়। তো তিনকড়ি হালদার আমার কাছে আরেকটা অত্যন্ত আনকনভেনশনাল উত্তম কুমারের অভিনয়, এবং এমন একটা রোল, যে রোলটা আমার মনে হয় না আর কেউ করতে পারবে বলে। আবার উত্তম কুমার যেভাবে জিনিসটাকে করেছেন সেটা দেখে মনে হয় যে এটা তো ভাই সবাই করে দিতে পারবে, কিন্তু যখন মানে সেইখানেই চলে আসছে প্রেজেন্সের ব্যাপারটা। উনি যখন স্ক্রিনে আসছেন তখন প্রেজেন্স দিয়ে উনি খেয়ে নিচ্ছেন বিষয়টাকে, মানে ওনার প্রেজেন্সটা এমনই মারাত্মক যে উনি ইররিপ্লেসেবল হয়ে যাচ্ছেন ওই জায়গাটাতে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি এমনভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলছেন
সেখানে মনে হচ্ছে বাবা এটা তো কিছুই না, যে কেউ করে দিতে পারবে। এইটা হচ্ছে থানা থেকে আসছির মজা, এটা থেকে থানা থেকে আসছির ক্যারিজমা, যেখানে ক্যারিজমাটাও এটা এখানে পিঞ্জরে আমি ঢুকিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি দুটো ছবি আমি ঢোকাতে চাইছি, বাট থানা থেকে আসছিকে আমি একটু এগিয়ে রাখবো ছবি হিসেবে, সেই জন্য আমি থানা থেকে আসছি রাখলাম। বাট এখানে পিঞ্জরা একটা দুর্দান্ত ছবি, তো আমি এই দুটো ছবিই রাখলাম। এবার হচ্ছে 5 নম্বর ছবি এবং আমার আজকের শেষ ছবি। এই ছবিটা মানে আমি যখন প্রথম দেখেছিলাম আমি জিনিসটার সঙ্গে না খুব কানেক্ট করতে পারিনি, বাট পরে যখন আমি ছবিটাকে আবার রিভিজিট করি, ইট জাস্ট ব্লু মি। বিশেষ করে ছবিটার মধ্যে উত্তম কুমারের যে চরিত্রটা এবং তার মানে যেভাবে সে কথা বলে, সেই যে এটা, সেই মানে উত্তম কুমারের যে নিজস্বতাটা, তার সঙ্গে একটা চারিত্রিক বৈশিষ্ট্য, সেই দুটোকে যেভাবে ভাঙা হয়েছিল না এই ছবিটার মধ্যে, সেটা অদ্ভুত। এবং এই ছবিটার নাম হচ্ছে অবাক পৃথিবী। অবাক পৃথিবী ছবিটা হচ্ছে মানে একটা বেসিক্যালি একটা চোরের গল্প, মানে উত্তম কুমার একজন চোর, মানে যেটা আমি কুহকেও বলেছিলাম যে সেখানে একজন চোর, কিন্তু সেখানে কিন্তু একজন রুথলেস চোর। এখানে একজন এমন মানুষ মানে কমপ্লিটলি যে ভাবে যে চুরিটাই হচ্ছে আলটিমেট, মানে চুরি করাটাই হচ্ছে সবচেয়ে বড় শিল্প, বিকজ এর চেয়ে বেটার কোনোভাবেই মানুষ এই পৃথিবীতে বাঁচতে পারবে না। বিশেষ করে মানে মানে ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবিগুলোর যে স্টাইল, সেই স্টাইলের সঙ্গে এই ছবির খুব মিল আছে, কিন্তু এই ছবিটাকে পুরোপুরি যে একটা স্যাটায়ার জোনে ফেলা যায় তাও নয়। কিন্তু অবাক পৃথিবী একটা দুর্দান্ত ছবি, মানে আমি বলবো মানে ছবি হিসেবে তো সেটা ভালোই। এইবার যখন আমি অভিনয়ের দিকে আসি, উত্তম কুমারের একটা স্টাইল ছিল, একটা বেসিক স্টাইল ছিল যে উত্তম কুমার মানে খুব আউটস্পোকেন ক্যারেক্টার করে থাকতো তার প্রায় সব ছবির মধ্যেই। সে আপনি সপ্তপদী বলুন, হাত বাড়ালি বন্ধু বলুন, এই সমস্ত ছবির মধ্যে উনি একটা আউটস্পোকেন চরিত্র উনি করে থাকতেন। এই ছবির মধ্যে ওই আউটস্পোকেন ব্যাপারটাকে নিয়ে আসা হয়েছে, কিন্তু ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে একজন সমাজের নিচু স্তরের মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হচ্ছে। চার্লি চ্যাপলিন কোথাও গিয়ে মিশে যাচ্ছে, কোথাও গিয়ে হলিউডের যে অন্যান্য অভিনেতারা, কোথাও গিয়ে মার্লন ব্র্যান্ডো রয়েছে, সবাই রয়েছে এই চরিত্রটার মধ্যে, কিন্তু মানে তার মধ্যে উত্তম কুমারের নিজস্ব ক্যারিজমাটাও রয়েছে। সেখানে উত্তম কুমারের যে অভিনয়টা, সে অভিনয়টাও মানে অত্যন্ত ব্যালেন্সড একটা অভিনয় আর কি, মানে সেখানে চরিত্রটাও রয়েছে, আবার উত্তম কুমার নিজেও রয়েছেন। এই 5টা ছবি আমি রাখবো। এবং আরেকটা ছবি যেটার কথা না বললেই নয়, এটা স্পেশাল মেনশন হিসেবে বলা যেতে পারে, সেই ছবিটার নাম হচ্ছে নিধিরাম সর্দার। সেই ছবিটাতেও উত্তম কুমার যখন মেকআপ টেকআপ দিয়ে আসছেন, যে চরিত্রটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু খুব ভালো, মানে ভীষণ সুন্দর। বাট ওই ছবিটার মধ্যে উত্তম কুমারের নিজস্ব যে ক্যারিজমা সেটা অনেক বেশি করে রয়েছে, এবং উত্তম কুমার যে একজন নায়ক, একজন বড় মাপের অভিনেতা, একজন শিল্পী, একজন বড় মাপের, মানে তার থেকেও বড় একজন, উনি যে একজন বড় স্টার, সেটাকে বেশি করে ব্যবহার করা হয়েছে এই ছবিটার মধ্যে, নিধিরাম সর্দার ছবিটাতে। সেজন্য ওই ছবিটাকে আমি কোথাও গিয়ে রাখছি না, ইনক্লুড করছি না। যে কারণে আমি আরেকটা ছবি, যে ছবিটা আমার ভীষণ পছন্দের ছবি, কিন্তু আমি সেটাকে ইনক্লুড করলাম না, যেটা হচ্ছে বাঘবন্দি খেলা। সেই ছবিটাতে উত্তম কুমার কিন্তু একটা আনকনভেনশনাল চরিত্রে রয়েছেন, কিন্তু সেটাও কিন্তু খুবই লার্জার দ্যান লাইফ, একদম মানে অত্যন্ত লার্জার দ্যান লাইফ ভাবে প্রেজেন্ট করা চরিত্রটাকে। তো সেই জন্য ওইটাকেও আমি রাখলাম না, ইনক্লুড করলাম না এর মধ্যে। তো এই হলো মানে 5টা ছবি। আরেকটা ছবি, যে ছবিটার কথা না বললেই নয়, মানে এই ছবিটার কথা আমি ভুলে যাচ্ছিলাম, সেই ছবিটার নাম হচ্ছে খোকাবাবুর প্রত্যাবর্তন। সেই ছবিটার শেষের দিকটা, মানে আমি পার্সোনালি এই ছবিটাকে খুব যে উঁচুতে রেট করি তা নয়, তবে অভিনয়ের জায়গা থেকে ছবিটার শেষের দিকটায় যখন উত্তম কুমারের বয়স হয়ে যাচ্ছে, সেই জায়গাটা অনবদ্য, জাস্ট দুর্দান্ত। তো যাই হোক, এই কয়েকটা ছবির কথাই বললাম, এবং আরও বেশ কিছু ছবির কথা হয়তো আমরা পরে আবার আলোচনা করব। যেমন একটা ছবি আমার খুব প্রিয়, অগ্নিশ্বর, সেই ছবি নিয়ে আমরা পরে কখনো কথা হবে আমাদের। প্রথম ছবিটা হচ্ছে অভয়ের বিয়ে, যেখানে একটি ক্যাবলা চরিত্র। 2 নম্বর হচ্ছে কুহক, যেখানে একটি খল চরিত্র এবং রুথলেস একটা চরিত্র। 3 নম্বর হচ্ছে যদুবংশ, যেখানে একটি সাধারণ আর 5 জনের থেকে আলাদা করা যাবে না এমন একটা চরিত্র। 4 নম্বর হচ্ছে থানা থেকে আসছি, যেখানে একটি বিবেকের চরিত্রে কিভাবে উনি নিজের ক্যারিজমাটাকে ইউজ করছেন, আবার প্যারালেলি অত্যন্ত সাটেল একটা অভিনয় করছেন,
সেটাকে খুব সুন্দরভাবে দেখানো। আর 5 নম্বর হচ্ছে অবাক পৃথিবী, যেখানে নিজের ক্যারিজমা প্লাস একটা ওভার দ্য টপ অভিনয় প্লাস চার্লি চ্যাপলিন, কোথাও গিয়ে সবাই মিক্স হয়ে যাচ্ছে এই চরিত্রটার মধ্যে। যাই হোক, আপনারা খুব ভালো থাকবেন, এবং এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চেনা জানা মানুষদের মধ্যে ছড়িয়ে দিন, এবং এই ভিডিওর নিচে একটা বুড়ো আঙুল আছে, সেই বুড়ো আঙুলে নিজের বুড়ো আঙুলটা ছুঁয়ে দিন। খুব ভালো থাকবেন, নমস্কার।